নামজুন বলেছিল যে সে সুবিনের সাথে যোগাযোগ করবে, কিন্তু কোনোভাবে সে শেষ পর্যন্ত বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেনি। ফলশ্রুতিতে বাবা ছেলেকে হতাশায় জেঁকে ধরেছে, কিন্তু সেই হতাশা তাদের দিক বিভ্রান্ত করতে পারেনি। নিয়ম মেনে জাঙ্কুক ফিরে গেছে তার কর্মস্থলে। ইতিমধ্যে জাঙ্কুকের ভিসার জন্য আবেদন করেছে নামজুন। সুগা একা জাঙ্কুককে আমেরিকায় পাঠাতে চায় না। সে বলেছে সে নিজেও জাঙ্কুকের সঙ্গে যাবে। অনেক বিবেচনা করে নিশ্চিন্ত হলো জাঙ্কুক, কারণ সে জানে না তে তাকে দেখে কিভাবে রিয়েক্ট করবে। তাই সুগার সঙ্গে থাকলে তে আর তার ভাই বলে স্বীকৃতি দেয় আর সুগাকে আর তার বরকে নিশ্চয়ই বাবার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না। নিজের কৃতকর্মের জন্য ঘাট ধাক্কা খাওয়ায় কিঞ্চিত ভয় পেল সে। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। আজ রবিবার ভোর 5টা। গঙ্গীয় চেয়ারে গা এলিয়ে চোখ বুজে আছে, শুনছে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পীদের গান। সে ইংলিশ গান মুভির ভক্ত হলেও বাংলা গানের প্রতি আসক্তি জন্মেছে তের কারণে। মেয়েটা বেশ দারুণ গায়, এই সম্পর্কে অবগত হয়েছে উনি জেনেভায় আসার পরপরই। গঙ্গীর স্ত্রী একজন প্যারালাইজড পেশেন্ট। কাজের সূত্রে আমেরিকায় নানার বাসায় গিয়েছিল গঙ্গীও। সঙ্গে নিয়ে গেছিল একমাত্র কন্যাকে, যার বয়স মাত্র 6 বছর। গঙ্গীওর নানা আর তের বাবা প্রতিবেশী, পাশাপাশি ফ্ল্যাট তাদের। সেই সুবাদেই তার মেয়ের মাধ্যমে তের সাথে প্রথম পরিচয় হয়। দীর্ঘ কয়েকটি মাসে যা বন্ধুত্বের রূপ নেয়। বন্ধুত্ব গাঢ় হয়ে উঠে তের ডেলিভারির সময়। সুবিন বাসায় ছিল না, আকস্মিক পেন উঠে তের। সৎমা ইউনজুন তখন পাশের ফ্ল্যাটের গঙ্গীওর সাহায্য নেয়। হসপিটালে নিয়ে যাওয়া হয় তেকে। এরপর বাচ্চা দুনিয়াতে আসে তার। টানা কয়েকটি দিন সর্বাত্মক সহযোগিতা করেছে গঙ্গীও। নিঃসন্দেহে উদার মনের অধিকারী এই লোকটা, আর প্রচন্ড বন্ধুসুলভ লোকটা। গাঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে প্রায়শই গঙ্গীও আর তে নিজেদের মধ্যে সুখ দুঃখের গল্প করত। একদিন তের ভীষণ মন খারাপ দেখে গঙ্গীও জেরা করে। তে মন খারাপ হওয়ার পেছনের ঘটনা না বলতে চাইলেও বলে ফেলে অবশেষে। বয়সে বড় হওয়ার সুবাদে গঙ্গীওকে ভাইয়া বলে সম্বোধন করে সে। ভাইয়া, আমি বাংলাদেশে ফিরে যাব। আমার এখানে আসা উচিত হয়নি, বোঝা উচিত ছিল আমার মা নেই। বাবা তার দ্বিতীয় স্ত্রী আর সেই ঘরের বাচ্চাদের নিয়ে ব্যস্ত। এটাও বোঝা উচিত ছিল যেদিন সে দ্বিতীয় বিয়ে করে আর যেদিন আমাকে পর করে দেয়, সেদিন থেকেই সে আমার পর হয়ে গেছে। এখন যতটুকু সম্পর্ক শুধু দায়িত্ব, ভালোবাসা নয়। গঙ্গীও নিশ্চুপ হয়ে সবটা শুনে কয়েকবার শ্বাস নিয়ে তে বলে, আমি এখানে এসে শুধু আমার মানসিক বিপর্যয় ঘটাইনি, ক্যারিয়ারটাও নষ্ট করেছি। ছোট বাচ্চাকে নিয়ে কোন দিক সামলাবো বুঝতে পারছি না। স্বামীর ঘর ছেড়ে আসায় বাবা তার দ্বিতীয় পরিবার আমার প্রতি প্রচন্ড রুষ্ট, এটাও বুঝতে পারছি। ফিরে যাবে তোমার হাজবেন্ডের কাছে? না, আমি জাস্ট বাংলাদেশে ফিরতে চাই। আসল সমস্যাটা কি তে? সমস্যা আমারই। আমি সবার থেকে প্রপার রেসপেক্ট চাই, ভালোবাসা চাই। এইটাই আমার অপরাধ। তোমার ফ্যামিলিকে তোমাকে রেসপেক্ট করে না, ভালোবাসে না? হয়তো তারা তাদের মতো করে দিচ্ছে, কিন্তু আমার গায়ে লাগছে না। ক্লিয়ার করে বলবা? আসলে আমার যে যমজ দুটো ভাই আছে, কিছুদিন ধরে ওরা আমাকে দেখলেই গড়া ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয়। ওদের বুঝিও থামানো যায় না। তাই সেদিন বাবা বললো আমি যেন ওদের থেকে দূরে থাকি। বিষয়টা আমার সম্মানে লেগেছে। খটকা লেগেছে হঠাৎ বাচ্চা দুটোর আচরণ। তাই গতকাল ওদের মা যখন শাওয়ারে যায়, আমি দুটো চকলেট বক্স দিয়ে দুজনের হাতে দিয়ে জিজ্ঞেস করি, তোমরা আমাকে দেখে চিৎকার করো কেন? কি করেছি আমি তোমাদের? ওরা চকলেট পেয়ে ভীষণ খুশি হয়ে বলে দেয়, ওদের মা বলেছে আমি ভালো মানুষ নয়, এখানে এসেছি ওদের খামচি দিয়ে রক্ত বের করতে। ওরা দুজনই রক্ত খুব ভয় পায়। ওদের কথা শুনে বুঝতে পারলাম সৎ মাই হয়। সে কখনো আপন হতে পারে না। আমার হাজবেন্ডের আলাদা কোনো মুখোশ ছিল না। সে অনেস্ট। আমার সঙ্গে যা করেছে সেটাও হুঁশ জ্ঞান দেখে করেনি। আমি জানি ও যথেষ্ট ম্যাচিউর না, তবু সেদিন আত্মসম্মান আর আবেগে আঘাত লাগে। জেদ অভিমান নিয়ে তাকে ছেড়ে চলে আসি। আমার ওকে ছাড়াটা ভুল না হলেও জেদকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ছাড়াটা ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল আমার উপর শুধু আমি একা নির্ভরশীল নয়, একটা ছোট্ট প্রাণ আমার উপরেই নির্ভরশীল। আমার সৎ মাকে আমি আগে থেকেই পছন্দ করতাম না, কেন জানি ফেক লাগতো। এখন হারে হারেই টের পাচ্ছি সে পুরোটাই মুখোশধারী, খুবই তীক্ষ্ণ ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। এসব জানার পরেও কি করে থাকবো এখানে? সম্ভব না। তোমার প্রতি ওনার এত ক্ষোভ কেন? কি সমস্যা বলেন হাসিতে। বাঙালি রমণীদের এই রাজনীতি আপনি বুঝবেন না গঙ্গীও ভাই। তেজ চোখ দুটো ভীষণ বিষণ্ণ হয়ে ওঠে। গঙ্গীও ব্যস্ত হয়ে বলে, ওই দেশ থেকে মানসিক শান্তির আশায় এ দেশে এসে আরো বিধ্বস্ত হয়ে পড়েছ। এভাবে কি ফিরে যাওয়া ঠিক হবে? আই নো দ্যাট তুমি ভীষণ লড়াকু মেয়ে। তাই তুমি যদি হেরে ফিরে যেতে চাও, বিষয়টা আমি মেনে নিতে পারবো না। সেদিন তো বললে সুইজারল্যান্ড তোমার স্বপ্নের দেশ।
প্রিয় দেশ। চলো তবে আমার সঙ্গে। জেনেভাতে কিছুকাল কাটিয়ে মাইন্ড ফ্রেশ করে তারপর বাংলাদেশে ফিরে যেও। আমি আর্থিকভাবে সচ্ছল না ভাইয়া, এই মুহূর্তে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি একজন ইন্টেলিজেন্ট ডক্টর। আর্থিক অসচ্ছলতা দূর করা তোমার বাঁ হাতের খেল। অবাক হয়ে তাকিয়ে রয়তে। গঙ্গেও তাকে আশার আলো দেখায়। ফলশ্রুতিতে তে সিদ্ধান্ত নেয় তার সঙ্গে জেনেভাতে যাবে। এরপর গঙ্গের সহায়তায় ট্যুরিস্ট ভিসায় জেনেভায় আসে। এখানে আসার পর মুখোমুখি হয় আরেক বিপত্তির। গঙ্গের প্যারালাইজড স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কারণ স্বামী গঙ্গিউ আমেরিকায় বেড়াতে গিয়ে ফেরার পথে বাচ্চা সহ এক যুবতী নারীকে সঙ্গী হিসেবে নিয়ে এসেছে। পৃথিবীর কোনো নারীকে এই দৃশ্য সহ্য করতে পারবে না। গঙ্গিউর অসুস্থ স্ত্রীও পারেনি, ফলে তার অসুস্থতা আরো বৃদ্ধি পায়। শ্বশুর, শাশুড়ি, স্বামী আর 6 বছর বয়সী কন্যা, কারো সাধ্য হয়নি তাকে সামলানোর। তার ধারণা তার অসুস্থতার সুযোগ নিচ্ছে গঙ্গিউ, নেবে নাই বা কেন। গঙ্গিউর বয়স সবে মাত্র 38 আর তার বয়স 40 পেরিয়ে 41-এ পড়েছে। শুধু তাই নয়, একটি মেয়ে বাচ্চার জন্ম দিয়ে সুখী সংসার গড়ে তোলার আগে তার দেহের বাম অংশ প্যারালাইজড হয়ে গেছে। নিজে চেয়ে জুনিয়র এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সে। মাখো মাখো প্রেম, ভালোবাসার সুখ, কোনো কিছুরই কমতি ছিল না। তাদের সুন্দর স্বাভাবিক সম্পর্ক আর সুখী সংসারে আকস্মিক বজ্রপাত ঘটে। কোনো কারণ ছাড়াই গঙ্গির স্ত্রী ঘুমের ভিতরে স্ট্রোক করে। এরপর 1.5 বছর চলে যায়। বিছানা আর হুইল চেয়ারে দিন রাত কাটায় সে। শরীরের একাংশ অবশ থাকলেও মন মস্তিষ্ক পুরোপুরি সবল। তাই প্রিয়তম স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এই নারী। যদি মন ঘুরে যায়, পুরুষ চাহিদার কাছে যদি হেরে যায়, গঙ্গিউর পুরুষালী হৃদয়ে নিগুড় ভালোবাসা। গঙ্গিউ খুব কর্মনিষ্ঠ মানুষ, কাজের সূত্রে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। নারীর সঙ্গে দোষ কোনো কালেই ছিল না, তাই আকস্মিক তেকে নিয়ে আসাতে হজম করতে পারেনি সে। দোষ তে বা গঙ্গিউ কাউকে দেয়নি, সে নিজের অক্ষমতার প্রতি নিজেই রুষ্ট হয়েছে। চেয়েছে নিজেকে কঠিনভাবে আঘাত করতে, কিন্তু যখনই নিজের মেয়ের নিষ্পাপ মুখটা দেখেছে থমে গেছে সে। আর সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে গঙ্গিউর উপর। গঙ্গিউর স্ত্রীর অবস্থা দেখে আর তার দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে প্রচণ্ড লজ্জায় পড়ে গিয়েছিল তে। আত্মসম্মানেও আঘাত লেগেছিল খুব, তাই সকলের সম্মুখে ঘোষণা করে দিয়েছিল সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাবে। গঙ্গিউর স্ত্রী বাংলা বুঝে না, তাই ইংরেজিতে বুঝিয়েছিল। দেখুন, আমি বিবাহিতা, আমার একটা মিষ্টি বাচ্চা আছে। পেশায় আমি একজন ডক্টরও। জাস্ট কয়েকটা মাসের জন্য জেনেভাতে বেড়াতে এসেছি। গঙ্গিউ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল আমেরিকায়, আমার বাবার বাসাতে। সুইজারল্যান্ড আমার স্বপ্নের দেশ। ইচ্ছে ছিল কখনো না কখনো এই দেশে ঘুরতে আসব, কিন্তু আমি আর্থিকভাবে অসচ্ছল ছিলাম। আসা যাওয়ার খরচ থাকলেও ছোট বাচ্চাকে নিয়ে দীর্ঘদিন এখানে থাকার মতো অর্থ নেই। বাবার সঙ্গে মনোমালিন্য চলায় তার থেকে কিছু নেওয়ার আগ্রহ ছিল না। গঙ্গু ভাইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তাই কথার ছলে গঙ্গু ভাইয়া বলল, এই শহরে তার 2টো হসপিটাল রয়েছে, আমি চাইলে সুইজারল্যান্ড আসতে পারি। যতদিন থাকবো সপ্তাহে 2 দিন করে হসপিটালে বসলে যা সম্মানই দেবে এতেই সবটা কভার হয়ে যাবে। গঙ্গিউকে শ্রদ্ধা ভরে ভাইয়া সম্বোধন এবং প্রফেশন সম্পর্কে জেনে গঙ্গিউর স্ত্রী গোয়ুনের বিচলিত ভাব দূর হয়। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তের পানে, স্পষ্ট ইংরেজিতে প্রশ্ন করে, প্রফেশনের ডিটেলস জানতে চাই। শুধু ডক্টর বললেই বুঝবো কি করে? ডক্টরদেরও ভাগ আছে। আমি একজন সার্জন প্লাস গাইনোকোলজিস্ট। নিমেষে সকলকে অবাক করে দিয়ে এক হাত তুলে হাত জোর করে ক্ষমা চাই গোয়ুন। গঙ্গিউর দিকে তাকিয়ে সরি বলে। গঙ্গিউ যেন হাঁপ ছেড়ে বাঁচে। উৎফুল্ল 2টি চোখ নিয়ে তাকায় তের পানে। তে তবু তাদের বাসায় থাকতে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত থেকে যায়। গোয়ুন তার মেয়ে আর নিজের সন্তানের জন্য বাচ্চাটাকে নিয়ে অবিরাম ছুটোছুটি না করা স্ত্রীও যতটুকু হয়েছে যথেষ্ট, তে থেকে যায়। গঙ্গিউর মেয়ে আর তার প্যারালাইজড স্ত্রীর সঙ্গে সময় কাটাইতে। পরিচিত গানের সুর, তন্দ্রাচ্ছন্ন রমণীর কণ্ঠে শিহরণ জাগলো। তে ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি আড়মোড়া ভেঙে উঠে বসলো তে। ভাবলো গঙ্গিউ আজও ঘুম থেকে উঠে বাংলা গান শুনছে। নিমেষে গানের কথাগুলো হারিয়ে গেল, যেন বর্তমানে তার হৃদয়ে চলা অনুভূতিগুলোকে ছন্দে ছন্দে বুনছে কেউ। কিছুক্ষণ পরে গান থেমে যায়। তেরো হুঁশ ফিরে, বুকের ভেতর ধুকপুক শুরু হয়। আজ যে রবিবার, তার হসপিটালে যাওয়ার দিন। নিশ্চয় জাঙ্কুক আর সুগা ভাইয়া আসবে। হৃদস্পন্দনে চঞ্চলতা বাটলো তে। দৃষ্টি ঘুরিয়ে তাকালো তেগুকের পানে। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঘুমু ঘুমু দৃষ্টিতে তাকিয়ে আছে তেগুক। তে
তের হৃদয় বিগলিত হলো। আবেগে টইটুম্বুর হয়ে টলমল দৃষ্টিতে এগিয়ে গিয়ে ছেলের কপালে চুমু এঁটে দিল। তেগুক হাতে পায়ে ভীষণ চটপটে হলো। এখন পর্যন্ত মুখে কোনো বুলি আওড়ায়নি। খিদে বা ব্যথা পেলে কাঁদে, কিছু নিয়ে খুশি হলে হাসে, এইটুকুই। সবে 9 মাস চলছে বলে খুব একটা চিন্তিতও নয়। তবে তে অনেকের কাছেই শুনেছিল বাচ্চাটা স্পষ্ট না হলেও আধাভাবে 6 মাস পর থেকে মা বাবা ডাকা আরম্ভ করে। যদিও ডাক্তারি বিদ্যা অন্য কথা বলে, তবুও মায়ের মন তো খচখচ করে। তেরও করছিল, সে বাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে মরিয়া হয়ে উঠেছিল। সব সময় কাছে নিয়ে মা মা বলতো, কিন্তু তেগুক সেদিকে পাত্তা দেয় না। সে তার মতো করেই থাকে। একদিন অভিমান করে তার মোবাইল কেটে জাংকুকের অনেক ভিডিও ছবি দেখিয়ে বলে, দেখো এটা তোমার বেয়াক্কেল পাপা, পাপাকে ডাকো তো। আশ্চর্য হলো সত্যি, সেদিন তেগুক কি বুঝেছিল কে জানে। মায়ের কথা বলার ভঙ্গি আর ছবিতে হাঁটাচলা করা দুষ্ট মতন অচেনা লোকটাকে দেখে খিলখিল করে হেসে উঠেছিল, যে হাসিটা আত্মা শীতল করে দিয়েছিল তের। এরপর থেকে বেশ কয়েকদিন জাংকুকের বিভিন্ন রকম ভিডিও ছবি দেখিয়েছে তেগুককে। 2 দিন আগে তেগুককে নিয়ে লেকের দিকে বেড়াতে গিয়েছিল গঙ্গিউ। ফেরার পর শুনেছে তেগুকের মুখে নাকি স্পষ্টভাবে পাপা ডাক শোনা গেছে কয়েকবার। তে বিশ্বাস করেনি, তবে বিস্মিত হয়েছে। কিভাবে সম্ভব? অবিশ্বাসটা গাঢ় হয়েছে তেগুকের মুখে কোনো প্রকার বুলি না শুনে। পাপা তো দূরে থাকুক, যদি সত্যি এমন শব্দ বলে থাকতো তার সামনে একবারও বললো না কেন? যতই সে জাংকুকের ভিডিও দেখাক, ছবি দেখাক, 9 মাস বয়সের বাচ্চা কিভাবে মনে রাখবে? যদিও বাচ্চাদের ব্রেন কয়েক গুণ বেশি শার্প হয়, তবুও তে মানতে নারাজ। কারণ 8 মাস পেটে রেখে 9 মাস লালন করার পর ছেলের প্রথম বুলি পাপা হোক, সে চায় না সেটা। জাংকুকের প্রতি হিংসায় বুক ভরে ওঠে ঠিক এই জায়গাতেই। ক্ষণে ক্ষণে মুখও বাঁকায়। কখনো তার তেগুক এমন কাণ্ড ঘটাতে পারে না। সুন্দর হৃদয়ের ছেলে তার এমন পাক্কা দুষ্টুমি করতেই পারে না। জাংকুক সুগা দুজনেই জেনেভাতে এসেছে, জানেতে ওদের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে। যখন জানতে পেরেছিল জাংকুক আমেরিকায় যাবে, তখন তার রাগটা গাঢ় হয়। গঙ্গিউর সঙ্গে সখ্যতা গড়ে ওঠার খাতিরে সুইজারল্যান্ডে চলে আসারও সিদ্ধান্ত নেয়। কিন্তু সুইজারল্যান্ড আসার পর জানতে পারে জাংকুক বড্ড উন্মাদ হয়ে জেনেভাতে আসছে। তখন তার রাগটা প্রকাট করতে পারেনি, শুধু অভিমান গাঢ় হয়েছে। তেগুককে ভাগ্যবান মনে হয়েছে, মনে মনে আবারও শান্তি পেয়েছে। জাংকুকের মাঝে পারফেক্ট স্বামী না দেখলেও পারফেক্ট বাবার আভাস পেয়েছে। দীর্ঘশ্বাস ফেলেতে ভাবে, এত কাঠখড় যখন পোড়াতে হচ্ছে, একটা ফয়সলা তো হওয়াই উচিত। ঝুলে থাকা সম্পর্ক কারোরই কাম্য নয়, হয় এসপার না হয় ওসপার। বাবা ছেলের কাছে অতি সহজে আসতেই পারে, কিন্তু ছেলের মা অবধি আসা অতটাও সহজ না। যদি তাই হতো, দীর্ঘ 1 বছর 5 মাস যুদ্ধ করতো না সে। শ্বাসরুদ্ধকর ভাবনাগুলো ভাবতে ভাবতে তেগুককে নিয়ে বেরোবার সিদ্ধান্ত নিল। ভোরে স্নিগ্ধ কোমল পরিবেশে স্বচ্ছ শহরে বেবি নিয়ে হাঁটাহাঁটি করার মজাই আলাদা। জেনেভায় আসার পর রোজ সকালে এই অভ্যাসটা গড়ে তুলেছিল তে। আকস্মিক সিদ্ধান্তটি আতঙ্ক ছড়ালো মনে। ডিসেম্বর মাস, শীতের প্রকোপ বেশি। এই ভোরবেলা স্নো পড়ে জেনেভা শহরের সৌন্দর্য অনেকটাই ঢাকা পড়ে গেছে। তেগুককে নিয়ে দূরে থাক, এই মুহূর্তে তার নিজেরই বেরোনো উচিত হবে না। গত কয়েকটি সপ্তাহ গঙ্গিও তাকে বের হতে দেয়নি। তেগুককে একদম নিজের সন্তানের মতো ভালোবাসে মানুষটা, মারাত্মক পসেসিভ। তেগুকও তার গঙ্গিও মামাকে ভীষণ পছন্দ করে, করবে নাই বা কেন? জন্মানোর পর নার্স তো প্রথম গঙ্গিউর কোলেই দিয়েছিল তেগুককে। গঙ্গিও যেমন তের প্রিয় বন্ধু, তেগুকের এই পৃথিবীতে মায়ের পর প্রথম বন্ধু। মাস পেরোতে পেরোতে বছরটাও ঘুরে গেল। জাংকুক আমেরিকায় যায়নি। অদৃষ্টের চমৎকার পালা বদল ঘটেছে। তারা খবর পেয়েছে যে তের সঙ্গে তার সৎ মা আর তার বাবার সম্পর্কে ফাটল ধরেছে। বাবা তার দ্বিতীয় স্ত্রী আর দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 যমজ ছেলের প্রতি গভীর ভালোবাসা থেকেই অবহেলা করেছে মেয়েকে। সেই অভিমানেই তে বাবার ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব সরাসরি ওরা কেউ জানতে পারেনি। আয়ুকে পাঠানো তের মেল পড়ে এতটুকু আন্দাজ করেছে ওরা। আয়ুর সঙ্গে তের যোগাযোগ রয়েছে তে আমেরিকায় যাওয়ার আগে থেকেই। সে থেকে জাংকুক আয়ুর সাথে নিয়মিত যোগাযোগ করে তের খোঁজ খবর নিত। তের মতো মেয়েদের জীবনে ভালোবাসা ঠিক পান করা পানির মতো। যে পানিতে 1 বিন্দু ময়লা পড়ে থাকে, সে পানি কি আমরা পান করি না। মানুষ যেমন পরিষ্কার স্বচ্ছ পানি পান করে জীবন বাঁচায়, ঠিক তেমনি তারা ভালোবাসত, স্বচ্ছতা চায়। তে মেয়েটা ভালোবাসার কাঙ্গালিনী। তাই
তাই ভেজালযুক্ত ভালোবাসা সে গ্রহণ করতে পারে না। পানি এবং ভালোবাসা দুটোর ক্ষেত্রেই সে মারাত্মক সেনসিটিভ। পর্যাপ্ত সম্মানবিহীন সে যেমন ভালোবাসা মেনে নিতে পারে না, ঠিক তেমনি অস্বচ্ছ ভালোবাসাও সহ্য করতে পারে না। কথাই বলে না, অবাকা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। তে জীবনটা বুঝি এমন হয়ে গেল। তে নিজের বাবার বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছে সে খবর আইয়ুকে আর জানায়নি। জাঙ্কুক আর সুগা তখন আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের ফ্লাইট ছিল 4 দিন পর। শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত সময়টাও ঘনিয়ে এলো। জাঙ্কুকের বুকের ভেতরটাও ছলকে উঠতে শুরু করলো সময়ে অসময়ে। এরই মধ্যে গোপন একটি বিষয় কবজা করেছে জাঙ্কুক। তার এত বছরের জীবনে এই প্রথম বোধহয় একটি জ্ঞানমূলক কাজ করেছে সে। সেটি হলো সে টের পেয়েছে এর সঙ্গে এখন তার বাবার যোগাযোগ আছে। পূর্বে ছিল কিনা জানা নেই, তবে গত 1 মাস ধরে বাবার কিছু সন্দেহজনক কর্মকাণ্ডে সে ধরে ফেলেছে সব। শুধু তাই নয়, বিষয়টা নিয়ে একদিন সরাসরি বাবাকে চেপে ধরেছিল। কিম নামজুন স্বীকার করেনি। শেষ পর্যায়ে বদ্ধ পাগলের মতো বাবার 2 পা আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করে ভিক্ষা চায় বউ আর বাচ্চাকে। তখন একটু নরম হয় মানুষটা, তবে কিছু চাপা রাগ আর অভিমান থেকে বলে, তের সাথে আমার যোগাযোগ হয়েছে ঠিক, তবে সে যোগাযোগ পুত্রবধূ হিসেবে নয়, হয়েছে প্রাক্তন আর প্রিয় বন্ধুর মেয়ে হিসেবে। জাঙ্কুক, তুই যদি পুরুষের মতো পুরুষ হয়ে থাকিস, আমার যোগ্য ছেলে আর তের যোগ্য স্বামী হয়ে থাকিস, আর ওই নিষ্পাপ শিশুর জন্মদাতা হয়ে থাকিস, তাহলে নিজ ক্ষমতা যোগ্যতা দিয়ে বউ বাচ্চাকে ঘরে নিয়ে আসবি। মনে রাখিস, এটা শুধু তোর বাবার উপদেশ নয়, ওই অসহায় মেয়েটার রাগ যে তীব্র অভিমানের ঊর্ধ্বে গিয়েও সুপ্ত আকাঙ্ক্ষা। সেদিন জাঙ্কুক একদম স্থির হয়ে যায়। থমকানো সুরে বলে, ও কোথায় আছে? আমি নিজেও জানি না। সুইজারল্যান্ড আছে এটুকুই জানি, বাকি কিছুই বলেনি আমাকে। বাচ্চাটা? তাকে দেখতে চেয়েছিলাম, বলেছে দেখাবে, এরপর আর যোগাযোগ করেনি। শুধু জানি তুই এক ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছিস, আমার বংশধর। তোর অপকর্মের জন্য তার উপর সব অধিকার হারিয়েছি আমরা। চোখের দেখাটুকুরও অবিরাম সাধনা করতে হচ্ছে। জাঙ্কুক আর কথা বলার সাহস করেনি। বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। তার একটা ফুটফুটের ছেলে সন্তান হয়েছে, আর কিছু ভাবতে পারেনি সে। তের কাছে পৌঁছাতে বেপরোয়া হয়ে উঠেছিল শুধু। বাবা সত্যি বলছে কি মিথ্যা বলছে এসব নিয়ে ভাবেনি আর, তবে মনে জেদ চেপেছিল নিজের যোগ্যতা দেখানোর। তাছাড়া আইয়ুর থেকে যতটুকু তথ্য পেয়েছে, এতে তেকে খুঁজে পেতে আহামরি কঠিন হবে না। তার মন বলছে রাগ জেদ অভিমান শেষে তেও অপেক্ষা করছে তার জন্য। তের মতো বুদ্ধিমতী মেয়ে আত্মসম্মান রক্ষার্থে ক্ষণিকের জন্য তাকে আর তার বাচ্চাকে আলাদা করলেও চিরজীবনের মতো করতে পারবে না, এটুকু বিশ্বাস রইল জাঙ্কুকের মনে। হয়তো কঠিন পরীক্ষা দিতে হবে, ভয়াবহ যুদ্ধে নামতে হবে, দিন শেষে তেকে জয় করার জন্য সবকিছু করতে প্রস্তুত জাঙ্কুক। তাদের আমেরিকায় যাওয়া ক্যান্সেল হয়, বরং এবার তারা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। 10টা থেকে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে সুগা আর জাঙ্কুক। সময় গড়াতে গড়াতে দুপুর 2:30। এমন সময় হঠাৎ এক অচেনা নাম্বার থেকে ফোন পেল সুগা। নিমেষে চোখে মুখে দীপ্তি ছড়িয়ে পড়লো। ঠিক এই ফোন কলটারই অপেক্ষা করছিল ওরা। আইয়ু গতকাল রাতে জানিয়েছিল সঠিক সময়ে ঠিক তে ফোন করবে তাকে। ধাতস্থ হয়ে ফোন রিসিভ করলো সুগা। জাঙ্কুক প্রায় লাফিয়ে এসে কান পেতে দিল ফোনে। শান্ত শীতল মিষ্টি সেই কণ্ঠটা শুনতেই বুকের গভীরে কম্পন ধরল জাঙ্কুকের। ঠিক 16 মাস পর তের ভাড়া কি কণ্ঠ শুনে হৃদয়টা ঠান্ডা হয়ে গেল তার। যেন 16 মাস নয়, 16টা যুগ পর প্রিয়তমার কণ্ঠ শুনল সে। ফোন কেটে দিল সুগা। হঠাৎ জাঙ্কুককে জড়িয়ে ধরে উত্তেজিত গলায় অভিনন্দন জানালো। কংগ্রাচুলেশনস দোস্ত, তে আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিকানা?